আমি এখন সকালবেলায় বসে আছি লাউঞ্জে ইন্দ্রজিৎ লাহিড়ীর সাথে ফুডকার। ইন্দ্রজিৎকে তো সবাই চেনেন। গুড মর্নিং। তো হঠাৎ করে দেখলাম ও বসে আছে, তো করতে করতে আমাদের একটা আড্ডা হচ্ছে, তাই আমি ভাবলাম আড্ডাটা ভিডিও করে দিই। এবং এটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ কলকাতায় যারা ফুড ব্যবসা করতে চায়, সেটা ক্লাউড কিচেন হোক, নতুন রেস্টুরেন্ট খোলা হোক, অ্যাকচুয়ালি সবাই ওর ফুড ব্লগিং দেখে, আমিও দেখি। ইনফ্যাক্ট আমি এটা খুব সত্যি কথা স্বীকার করি, আমি সাধারণত যেটা করি লাঞ্চ বা ডিনারের সময় কোনো একটা বাড়িতে খাবার নিয়ে আমি ওর ফুড ব্লগিংটা চালিয়ে দিই, তাতে অ্যাপেটাইজিংটা বাড়ে তাতে অ্যাপেটাইজিংটা বাড়ে। তো ইন এনি হাউ, বাট বিয়ন্ড দ্যাট দ্যার ইজ এ বিজনেস মডেল। তো ইন্দ্রজিৎ অবভিয়াসলি যারা ক্লাউড কিচেন করছে, আমি এর গল্প হচ্ছিল আর কি। আর বাংলায় যারা নতুন রেস্টুরেন্ট খুলছে তারা যাতে ভুল না করে, কারণ অনেক রেস্টুরেন্ট ব্যবসা দেখেছে। কিন্তু তুমি এবার তোমার ব্যাকগ্রাউন্ড দিয়ে তো বলো যে এই মুহূর্তে তুমি যে কনসাল্টিং সার্ভিসটা দিচ্ছ, মানে যারা কলকাতায় আগে শুরু করো নতুন রেস্টুরেন্ট যারা খুলতে চাইছে, তারা কী কী ভুল করে এবং তুমি তাদেরকে কীভাবে ঠিক করছো? প্রথম আপনারা যারা রেস্টুরেন্ট খুলছেন বা যে কোনো খাবার সংক্রান্ত বা হসপিটালিটির ব্যবসায় আনছেন, তাদের অনেক সময় মনে হয় ব্যবসাটা চলছে না। প্রথম 2 মাস 1 মাস মানে খুব ভালো চলে, 90% রেস্টুরেন্ট কিন্তু বন্ধ হয়ে যায় খোলার পর। কেন হয় সেটা? প্রথম দিকে খুব ভালো চলে, কেন তখন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা আসতে থাকে আর নতুন 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 রেস্টুরেন্ট থেকে আসতে হয়, মানে রিটার্নিংটা পায় না। তারপরে আরেকটা কোনো নতুন রেস্টুরেন্ট খুলে যায়। আচ্ছা, তো যখন তাদেরকে জিজ্ঞেস করা হয় যে কোনো ব্যবসার মূল কথা আপনি কেন করছেন, হ্যাঁ। কেন ইজ নট ভেরি ক্লিয়ার। রাইট। এবং ইউএস বাঙালি হচ্ছে যে আমি খাওয়াতে ভালোবাসি, রান্না করতে ভালোবাসি, তাই করছি। হ্যাঁ, কিন্তু সেটাকে যদি এক্সেলে না আসে তাহলে ব্যবসাটা হয় না। মানে কোন খাবারের কত গ্রস মার্জিন, কি ইনগ্রেডিয়েন্ট, কত দাম, আচ্ছা, মানে পুরো পুরো ফাইন্যান্সটা যদি পুরো না, ফাইন্যান্স। এই ব্যাপারে তোমার কোম্পানি কি করে হেল্প করে? আমরা পুরোটা এন্ড টু এন্ড এফ&বি কনসাল্টিং করি। সেটা ফুডকা সিরিজের একটা এফ&বি কোনো কনসাল্টিং। সফটওয়্যার আছে এই ব্যাপারে, মানে কোনো সিআরএম সফটওয়্যার বা কিছু এখন প্ল্যাটফর্ম? অবধি এটা আমরা ডেভেলপ করতে পারিনি অনেস্টলি। এখন অবধি এটা পার্সোনালাইজড। আমার সঙ্গে বেশ কিছু ব্র্যান্ডের এক্স লিডাররা আছেন, মানে জিএম বা এক্সিকিউটিভ শেফ, তারা হেল্প করেন। www.foodkaseries.com আপনারা যদি সেখানে যান, সেখানে আলাদা ট্যাবে করা আছে। তো এইটা একটা। এবার যদি কেউ মনে করেন কনসাল্টিংটা করবেন না, বিকজ ওটা একটু এক্সপেন্সিভ মডেল, তাদের জন্য আমরা ফুডকা একাডেমি লঞ্চ করেছি। foodkaseries.com-এই আছে, আপনি সেখান থেকে ডাউনলোড করে খুব কম আচ্ছা, আমি খরচে একটা করতে খুব পারেন। সিম্পল প্রশ্ন করছি তোমাকে, তুমি বলছি তোমার থেকে অনেক জুনিয়র। তো বেসিক্যালি ধরো কেউ বারাসাতে, কেউ করিমপুরে, কেউ বহরমপুরে যারা রেস্টুরেন্ট খুলতে চায়, কলকাতায় যে খুলতে চায়, সবাই কি একই কনসাল্টিংয়ে পেতে পারে? একদমই না, হওয়া উচিত না। সেটা এক্স্যাক্টলি আমি জিজ্ঞেস মানে করি। কেউ যদি একটা ক্যাফে খুলতে চান, ভিজাভিস কেউ যদি একটা পাড়ায় বিরিয়ানির দোকান খুলতে চান, কনসাল্টিং দুটোরই লাগে, কিন্তু দুটো আলাদা হয়। এবার তোমরা সেটা পার্সোনালাইজ করো? আমরা সেটা পার্সোনালাইজ করি। যে আচ্ছা, না, আমার ওটাই প্রশ্ন যে কেউ শিলিগুড়ির হোক বা বর্ধমানের হোক, তারাও তোমার কাছে, সম্পূর্ণ তারাও আলাদা। তোমার কাছে আসতে পারে? ভীষণ রকম। মানে আমরা অনেস্টলি কনসাল্টিং করেছি, নৈহাটিতেও করেছি এবং কলকাতাতেও করেছি। না, কিন্তু কোন স্টেজে তোমার কাছে কনসাল্টিংয়ে আসবে? মানে ধরো সে কি যখন রেস্টুরেন্টে প্ল্যানিংটা করছে, না খুলে দিয়ে আসবে? দুটো মডেলে হয়। এক হচ্ছে আমরা যেটা বলি, আপনি চেষ্টা করুন প্রথম দিকে আসতে, মানে যখন আপনি স্বপ্নটা দেখছেন, হাতে টাকা পয়সা আছে, মানে আগের থেকে প্ল্যানিং থেকে। সেখানে লোকেশন স্কাউটিং থেকে শুরু হয়। অনেক সময় দেখা যায় আপনি যে লোকেশনটা বাড়ির কাছে খুব পছন্দের, সেটার থেকে অন্য জায়গায় করলে বেটার হয়। যেমন একটা ভুল ধারণা আছে আশেপাশে প্রচুর রেস্টুরেন্ট, অতএব আমারটা চলবে না। রিয়েলিটি ঠিক উল্টো, মানে সব যত আর সবাই রেস্টুরেন্ট আছে তত বেশি তত সবাই আসবে। কম্পিটিশন, যত বেশি তত বেশি চলে। লোকেশন স্কাউটিং থেকে শুরু হয়। আরেকটা স্টেজে হয় যখন খুলে কেউ বেশ কিছুদিন চালিয়ে নিয়েছেন, তখন দেখছেন তার গ্রস মার্জিন আসছে না, বা সেলস হচ্ছে না, বা রেভিনিউ হচ্ছে না, বা মার্কেটিং ক্যাম্পেইন বানানো দরকার, আমরা সেগুলোতেও হেল্প করি। এই দুটো সেপারেট মডেল। আচ্ছা, আর একটা জিনিস আমি বলি, কলকাতায় যারা রেস্টুরেন্ট ওনার, তাদের সাথে কথা বলে বুঝেছি সুইগি জোম্যাটো আসার পর থেকে ওনাদের মার্জিন আরও কমে গেছেন, বিকজ সবাই ম্যাক্সিমাম এখন সুইগি জোম্যাটোতে দিচ্ছেন, একটা বিশাল পরিমাণ কাট হয়ে যাচ্ছে, এবং ফুটফলস যেটাকে বলে সেটা কমে যাওয়ায় দেয়ার সাফারিং। এইটা নিয়ে তোমার কি মানে এক্সপিরিয়েন্স? আমার এখানে দুটো বক্তব্য আছে। একটা হচ্ছে, কোনো খাবারের দাম যদি 100 টাকা হয়, নর্মালি সেটা সুইগিতে গেলে 130 বা 135 টাকা হয়ে যায়। 30 বা 35 টাকাটা মার্কআপ প্রাইসিং। এবার তারপরে আপনি সুইগি বা জোম্যাটোয় অ্যাড চালালেন কিনা, ব্যানার অ্যাডস দিলেন কিনা, সেগুলো হচ্ছে কনভিনিয়েন্স। সেগুলো দিলে আপনি বেশি লোকের কাছে পৌঁছচ্ছেন না। ওরা তো মোরালেস মাস্ট হয়ে গেছে, আমি যা শুনেছি ওরা এখন দিতে duopoly হচ্ছে, হয়ে গেছে। ডুওপলি হয়ে গেছে, না দিলে হবে না। এবার দ্বিতীয় একটা প্রশ্ন আছে আমার কাছে, সুইগি বা জোম্যাটোটা হচ্ছে মার্কেটিং মিডিয়াম টু রিচ টু মোর পিপল। মানে বলছে কিন্তু সুইগি বা জোম্যাটো তো মার্কেটিং অ্যাক্সেস দেয় না তো কাদের কাছে, মানে না, কিন্তু আমার নতুন লোক চিনতে তো পারছে, সে খাবারটা তো আনতে পারছে। সেটা ভালো। তবে সুইগি বা জোম্যাটো যেটা প্রবলেম করে, ওরা ব্র্যান্ডটাকে মেরে দেয়। হ্যাঁ, ব্র্যান্ডটাকে প্রবসি দিচ্ছে। সুইগি বা জোম্যাটোয় যখন যাই, তখন আমরা দেখি কে বেশি ডিসকাউন্ট দিচ্ছে, কে তাড়াতাড়ি খাবার Correct, পৌঁছাচ্ছে, correct, রাদার দেন কার খাবারটা ভালো। আচ্ছা আচ্ছা। তো এইটা একটা catch-22 সিচুয়েশন। মানে আপনাকে করতে তো হবেই, কারণ সবার পক্ষে নিজস্ব অ্যাপ লঞ্চ করা, মানে
আমি আজ অব্দি ধরুন আমার ছেলে ডমিনোজে পিৎজা খায়, আমি ডমিনোজের অ্যাপে গিয়ে যতই অফার দিক পিৎজা কোনোদিনও বুক করি না, সারা জীবন ওই সুইগি জোম্যাটো দিয়ে বুক করেছি। তো এটা একটা ক্যাশ এটা একটা ক্যাশ 22 সিচুয়েশন। আচ্ছা, এবার একটা হচ্ছে যেহেতু কলকাতায় এখন প্রচুর মেয়েরা ক্লাউড কিচেন করছে, এবং আমি নিজেও ক্লাউড কিচেন থেকে খাবার নিই কলকাতায়, এবং আই ওয়াজ ভেরি হ্যাপি যে কলকাতায় এই কালচারটা এসছে। তো এটা ক্লাউড কিচেন যেসব মহিলারা শুরু করছে তারা তোমার কাছ থেকে কি করে সাহায্য পেতে পারে? প্রথম হচ্ছে একদম সস্তায় আপনি foodkaseries.com-এ চলে যান, www.foodkaseries.com। ওখানে একটা ফুড একাডেমি বলে ট্যাব আছে, আপনি 49 রুপিস বা 99 রুপিসে একটা পিডিএফ ডাউনলোড করে নিন। 50 টাকায় একটা চাও হয় না। মানে কলকাতায় এখন যথেষ্ট কস্টলি শহর, একটা ক্যাপুচিনোর দাম হচ্ছে 100 থেকে 150 টাকা। 50 টাকায় ডাউনলোড করে নিন, আপনি দেখতে পাবেন বেসিক আপনার কি কি জানা দরকার। কেন ক্লাউড কিচেন খুলছেন তার উত্তরটা হতে পারে না যে আমি খাওয়াতে ভালোবাসি বা আমি খুব ভালো রান্না করি, সবাই করে। ভালো মাংস বানানো আর মাংসটা 500 লোককে বিক্রি করা দুটো দুটো আলাদা। সম্পূর্ণ আলাদা বলগেম। যেমন আমি একটি ক্লাউড কিচেনের সঙ্গে যুক্ত, ইস্টার্ন স্টেপে, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ফুড ডেলিভারি সলিউশন। B2C ইজ এ ডিফিকাল্ট মার্কেট, বাট ছোটোভাবে শুরু করার জন্য খুব ভালো জিনিস। আরেকটা জিনিস, এই ক্লাউড কিচেন যারা চালায় আমি মোস্ট অফ দ্য টাইম দেখেছি তারা দুটো প্রবলেম ফেস করে। একটা হচ্ছে স্কেলেবিলিটি, কারণ তো ইনস্ট্রুমেন্টেশন নিয়ে করে না সেইভাবে। আর সেকেন্ড হচ্ছে লোকেশন, কারণ একটা জায়গায় তাদের লিমিটেড কাস্টমার, তার ডেলিভারি রিচটা হয়ে যায়, তার জন্য তখন তারা অন্য 4টে জায়গায় খুলতে যায়, গিয়ে ফেল করে, কারণ 4টে জায়গায় কোয়ালিটি। আমি এটা খুব কমন, এটা কি তোমার মনে হয় কি করে solve করবে? মাল্টিপল আউটলেট করতে হলে আইডিয়ালি প্রথম একখানা বেস কিচেন বানানো দরকার। বেস কিচেনে বেসিক খাবারটা তৈরি হয়, ধরুন আপনি কষা মাংস খুব ভালো বানান, কষা মাংসর বেসিক গ্রেভিটা যদি সেখানে হয়ে যায়, তারপর সেটাকে ডিস্ট্রিবিউট করাটা সহজ। ক্লাউড কিচেনের প্রবলেম হচ্ছে মাল্টিপল জায়গায় খুললে তার কোয়ালিটি ভ্যারি করে, আউটলেট এ থেকে আউটলেট বি ভ্যারি করে একই রাখতে পারবে। এটা যদি সেন্ট্রাল কিচেন থেকে যায় তাহলে তাহলে কোয়ালিটি কম্প্রোমাইজ। তুমি যেটা বলছো, আমাদের জন্য এটাকে পিসিএসসি মডেল বলে, মানে একটা জায়গায় সিঙ্গেল প্রোডাকশন হলো, করে তুমি সেলস সেন্টার আরও 4টে করলে কলকাতায় করে ডিস্ট্রিবিউট করে। এটা খুব খুব ভালো। এটা সাধারণত আমাদের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের Standard ক্ষেত্রে model একই স্ট্যান্ডার্ড মডেলে এটা করে আর কি। না হলে কোয়ালিটি কন্ট্রোল Right, right. মানুষের হাতের ব্যাপার তো। আচ্ছা, আর একটা জিনিস, এই তো বাংলায় এখন চারিদিকে এত ফুড ব্লগার উঠেছে, এটা একটা খুব মানে মানে প্রতিদিন মজার একটা জিনিস। করে মজার জিনিস। মানে তারা কি মানে রেস্টুরেন্টে খেতে গিয়ে যায় না, মানে কি করছে তারা? বেসিক প্রশ্ন আমি প্রত্যেককে যেটা জিজ্ঞেস করতে চাই, আমার থেকে অনেকে অনেক ছোটও আছেন, আমি তো 40 বছর বয়সে শুরু করেছি বলে আমারটা ছেড়ে দিলাম। কেন শুরু করেছো? ইদার ব্যবসা করার জন্যে, ওর পপুলার হওয়ার জন্যে, ওর ফ্রিতে খাওয়ার জন্য। যে কোনো একটা হলেই ঠিক আছে, সেটা কোনোটাই খারাপ না, কিন্তু কেন করছো দ্যাট নিডস টু বি ক্লিয়ার। আইডেন্টিফাই, রাইট। হ্যাঁ, মানে কোনো রেস্টুরেন্ট আজ অব্দি জ্ঞান তো কোনো ফুড ব্লগারকে ফ্রিতে খাওয়ায়নি, তার একটা ভিডিও বানাবার খরচা আছে। দেয়ার ইজ এ হিডেন কস্ট সামওয়্যার। কেউ, আমি যদি কালকে বলি ভিডিও বানাবো না, কেউ আমাকে ফ্রিতে খাওয়াবে না, ট্রাস্ট মি। ফলে ওইটাকে আইডেন্টিফাই করা দরকার। দ্বিতীয় প্রশ্ন, নিজের ক্ষমতাটা জানা দরকার। আমার ক্ষমতা 100 টাকা চার্জ করার, আমি বন্ধু বলে 30 টাকা চার্জ করছি, এটা বন্ধুর পক্ষেও ক্ষতিকারক, নিজের পক্ষেও ক্ষতিকারক, পুরো ইন্ডাস্ট্রির পক্ষে ক্ষতিকারক। আর টাকা ছাড়া আচ্ছা, ভালো তোমার জিনিস হয় কি না। এখানে মনে হয় যে ফুড ব্লগিং করে এটা ক্যারিয়ার হতে পারে? মানে রেস্টুরেন্টের থেকে টাকা নিয়ে, মানে স্পন্সরশিপ নিয়ে কি কারোর মনে হয় সার্ভাইভ করা সম্ভব? সম্ভব, কিন্তু সেটাকে সিরিয়াসলি করতে হবে। না, একদম সিরিয়াসলি পুরো সিরিয়াসলি মানে মানে ফুল টাইম তাকে full time production- প্রোডাকশনের খরচা করতে হবে। আচ্ছা। মানে আমি একটা মোবাইল নিয়ে সকালে বেরিয়ে পড়লাম আর পরোটার পেছনে ঘুরে বেড়ালাম, তাহলে ওটাতে ব্যাপারটা ওটাতে difficult। অবভিয়াসলি পারবে তাহলে না। হবে না, কারণ এখন গুগল বা মেটা যে টাকাটা দিচ্ছে, আপনাদের ধারণা লক্ষ লক্ষ টাকা হচ্ছে, হ্যাঁ, মানে কিছু হয় না। কেউ লোকে জানি না কিছু কত, হয় না। মানে বিশেষ জানি করে না। বাঙালি ভিউ খুব কম। আমি একটা বলছি, মানে মেটাতে তো খুবই কম। মেটা হচ্ছে তোমার 1 মিলিয়ন ভিউতে আমার বোধ হয় ইন্ডিয়ান অডিয়েন্সে 200 না 250 টাকা দেয়। হ্যাঁ, মানে খুবই কম। না, মেটা হচ্ছে আপনার- 20 সেন্ট। আমি বলছি মেটা মিক্সড করে দেয়। মেটা ইন্ডিয়ান হয়েছে তোমার 20 সেন্ট পার 1000, উইচ ইজ ভেরি লেস Which অ্যাকচুয়ালি। is very less. ওটা আর রাইট, কোনো চাল ইয়ে বলবে না। চাল বলবে না। আর একটা হচ্ছে যে বেসিক্যালি ইউটিউব একটু বেটার দেয়, YouTube বাট better। এটা তো বেটার, 40 সেন্টস পার করে মানে দেয়। এমন হাতি ঘোড়া কিছু না, বেটার। বাট ওই কন্টেন্ট চলে না। থেকে যে হয় কেউ ইভেন ইন্ডিয়াতেও সংসার মানে চালাতে পারবে। রোজ 1 মিলিয়ন ভিডিও, 1 মিলিয়নে একটা ভিডিও ফার্স্ট অফ অল বানানোটা সহজ নয়। মানে রীতিমতো প্রোডাকশন কস্ট Production যায়। cost। আমি তো বলছি রেগুলার ইউটিউবে 1 মিলিয়ন ভিউ করা চাপের রীতিমতো চাপের ব্যাপার। খুব কম হয়। আর কন্টেন্ট ক্রিয়েশনটা না, মানে এখন যেমন নতুন সরকার কন্টেন্ট ক্রিয়েশন হাব বা কন্টেন্ট ক্রিয়েশন ইউনিট বানাবার চেষ্টা করছেন, যেখানে শেখানো হবে কি হচ্ছে।
একটু শিখে করলে ভালো হয়। আমি তো বলবো প্রত্যেকের কন্টেন্ট ক্রিয়েশন শেখা উচিত, কারণ তাদের নিজের বিজনেসও কাজে লাগবে। নিজের বিকজ business-এই আমার কাজে যত মনে হয় যে তুমি বলছিলে যে তুমি অন্যের বিজনেসের জন্য কন্টেন্ট ক্রিয়েশন করছো, বিভিন্ন যারা গাড়ি ব্যবসা করছে। ফুডকার খুব ডিস্টিংক্ট কিছু ভার্টিক্যাল আছে। একটা হচ্ছে আমরা ভিডিও বানাই, দুই আমাদের একটা কন্টেন্ট ক্রিয়েশন ইউনিট আছে। আমরা বেশ কিছু ব্র্যান্ডের ব্র্যান্ড ফিল্ম শ্যুট করে দিই, স্টিল ফটোগ্রাফি করে দিই। আচ্ছা। ঠিক এই মুহূর্তে আমার টিম পুরীতে একটি হোটেলের ব্র্যান্ড ফিল্ম শ্যুট করছে। 3 নম্বর কনসাল্টিং। ফলে ব্যবসাটাকে ব্যবসার মতো করা দরকার। ওই শখের জন্য করছি ব্যাপারটা আমার নিজের খুব বোকা মনে হয়। আচ্ছা, না আমি এটা দেখছি তোমার, আমি মানে গাড়ি থেকে শুরু করে বিভিন্ন নতুন রিসর্ট যেগুলো আসে, ইনফ্যাক্ট আই ভেরি মাচ রেগুলার ভিউয়ার অফ ইউর Thank you. ভিডিও, বাট ডেফিনেটলি ফুড ব্লগার যারা আছে তাদের মধ্যে তুমি এখনও সবার থেকে এগিয়ে আছো, নো সেটা ডাউট। না, আমি চেষ্টা করছি। বাট আরেকটা লাস্ট কোশ্চেন, তোমার এরকম আমার স্ট্রাইকিং লেগেছিল যে তুমি তোমার মাংস প্রীতি এত বেশি কি করে হলো? আমি ভয়াবহ মাংসাশী। আমি সেটাই বলছি। আই হেট ভেজিটেরিয়ানিজম। এটা আপনারা রাগ করতে পারেন, আমি ভীষণ মাছ মাংস ভয়ঙ্কর ভালোবাসি। হ্যাঁ, মানে দেখলাম তুমি হায়দ্রাবাদে গিয়ে বলছো যে না না আমার ঠিক ভেজিটেবল সকালবেলায় খাওয়া যাবে না, আমি তো মাংস চেয়ে সব। আমার বিরিয়ানিতে আলুর থেকে আরেক পিস বেশি মাংস হলে ভালো হয়। আমি সেই বাঙালিদের মধ্যে অন্যতম। আচ্ছা ঠিক আছে, চল, থ্যাংক ইউ।